কেদারনাথ নামটা শুনলেই মনের ভেতরে আলাদা এক আলোড়ন তৈরি হয়। উত্তরাখণ্ডের 4টে ধামের মধ্যে সবথেকে কঠিন এবং সবথেকে সুন্দর এই কেদারনাথ যাত্রা। এই যাত্রা শুধুমাত্র এক তীর্থযাত্রা নয়, একজন শিব ভক্তের কাছে এই যাত্রা হচ্ছে স্বর্গযাত্রার সমান। মহাদেবের কাছে বহুদিনের প্রার্থনা, বহুদিনের আশা, অপেক্ষা আর তিল তিল করে জমিয়ে রাখা পয়সায় এই যাত্রা সম্পন্ন হয়। শুধু মনে রাখবেন, ভগবানের প্রতি বিশ্বাস, আস্থা আর নিজের প্রবল ইচ্ছা শক্তিতে কেদারনাথের কাছে পৌঁছানো যায়। স্বয়ং মহাদেব আপনাকে দর্শনের জন্য নির্দিষ্ট যে সময় অ্যাপয়েন্টমেন্ট দেবেন, আপনি ঠিক সেই সময়ই তার কাছে পৌঁছতে পারবেন। তার এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়। বিগত কয়েকটা বছরে আমার কেদারনাথ ধামে কয়েকটা বার যাওয়া হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে কেদারনাথ যাত্রার একটা ট্যুর প্ল্যান করে দেওয়ার জন্য অনেকেই আপনারা আমাকে বলেছেন। আমি সেটারই একটু চেষ্টা করলাম। প্রথমে বলবো, কেদারনাথ যাত্রার সবথেকে ভালো সময় কোনটা। কেদারনাথ ধাম সারা বছরের মধ্যে মাত্র 6টা মাস খোলা থাকে। মন্দিরের কপাট খোলা হয় অক্ষয় তৃতীয়া বা তার 2-1 দিনের মধ্যে। 2024 সালে কেদারনাথের দ্বার সবার জন্য খুলে দেওয়া হবে 10ই মে সকালবেলা। আর বাবা কেদারনাথ 6 মাস সমস্ত ভক্তদেরকে দর্শন দিয়ে মন্দিরের কপাট বন্ধ হবে দেওয়ালির সময়, অর্থাৎ ভাইফোঁটার দিনকে। এই মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত সবসময় যাওয়া যায় বাবা কেদারনাথের কাছে। তবে আমার অভিজ্ঞতায় এই যাত্রাপথের সবথেকে ভালো সময় সেপ্টেম্বরের 15 তারিখ থেকে অক্টোবর পর্যন্ত। কারণ মে আর জুন মাস সারা ভারতবর্ষ থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন চারধাম যাত্রার জন্য। তখন স্বাভাবিকভাবেই গাড়ি, হোটেল বা থাকবার জায়গা, খাওয়ার জায়গা সমস্ত কিছুর দাম অনেকটাই বেশি হয়। এমনকি সোনপ্রয়াগ, অর্থাৎ যে জায়গাতে যাত্রার জন্য রেজিস্ট্রেশন চেক করা হয়, সেখানেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। গত বছর তো আমি দেখেছি সোনপ্রয়াগ থেকে সীতাপুর পর্যন্ত লাইন চলে এসছে। এবার আসি জুলাই আগস্ট মাস। এই সময় যাত্রাপথ ধরতে গেলে ফাঁকাই থাকে, কিন্তু এই সময় বৃষ্টির কারণে পাহাড়ে ধস নামার সম্ভাবনা অনেকটাই বেশি থাকায় এই সময়টা একটু এড়িয়ে চলাই ভালো। এবারে বাকি সেপ্টেম্বর আর অক্টোবর। সাধারণত সেপ্টেম্বর মাসে 15 তারিখের পর থেকে পাহাড়ের আকাশ অনেকটাই পরিষ্কার থাকার কথা। যদিও পাহাড়ের ওয়েদার অগ্রিম বলা খুবই কঠিন, ঘন ঘন পাল্টে যায়, তবুও ওই সময়ের ওয়েদার সাধারণত ভালোই থাকে। আর বর্ষার পরে প্রকৃতি চারিদিকে সবুজে সবুজ হয়ে উঠে অপরূপ এক মায়াবী রূপ তৈরি করে। আর তার সঙ্গে আছে সুন্দর বেশ কিছু ঝর্ণা। এগুলোই তো দেখার। এবারে জানাই কিভাবে যাব। কেদারনাথ যেতে গেলে প্রথমে আমাদেরকে ট্রেনে হরিদ্বার পৌঁছতে হবে। ভারতের অনেক শহর থেকে সরাসরি হরিদ্বারে যাওয়ার ট্রেন আছে। আর বিমানে যেতে গেলে পৌঁছতে হবে দেরাদুনের জলি গ্র্যান্ট এয়ারপোর্টে। বিভিন্ন শহর থেকে ভায়া দিল্লি হয়ে এই জলি গ্র্যান্ট এয়ারপোর্টে অনেকগুলো ফ্লাইট যাওয়া আসা করে। কলকাতা থেকে প্রতিদিন মাত্র 2টো ট্রেন আছে সরাসরি হরিদ্বার যাওয়ার। প্রথমটি ছাড়ে দুপুরে 1টায় কুম্ভ এক্সপ্রেস, পৌঁছয় পরের দিন বিকেল 4টের সময়। এই কুম্ভ এক্সপ্রেস সপ্তাহে 5 দিন চলে। বাকি 2টো দিন ওই সময় চলে উপাসনা এক্সপ্রেস। আরেকটি ট্রেন হলো দুন এক্সপ্রেস। এটি হাওড়া থেকে ছাড়ে প্রতিদিন রাত্রি 8:25 আর হরিদ্বার পৌঁছয় 32 ঘন্টা পরে তৃতীয় দিনে সকাল 4:30-র সময়। কিন্তু সঠিক 4:30-র সময় পৌঁছয় না, ওটা হরিদ্বার ঢুকতে ঢুকতে একটু লেট করে। এই ট্রেনগুলোর ভাড়া স্লিপার ক্লাসে মোটামুটি 625 থেকে 665 টাকা মতো, আর এসিতে ভাড়া 1630 টাকা থেকে 4230 টাকার মধ্যে। হাওড়া থেকে এ পথে সরাসরি 2টো মাত্র ট্রেন চলায় টিকিটের চাহিদাও খুব বেশি থাকে। তবে এই ট্রেন দুটোতে টিকিট না পেলে চিন্তার কিছু নেই। আপনি কলকাতা থেকে যে কোনো ট্রেনে আপনি দিল্লি চলে আসুন, আবার দিল্লি থেকে আপনি ট্রেনে বা বাসে
হরিদ্বার পৌঁছে যেতে পারবেন। সময় লাগবে মোটামুটি 5 থেকে 5.5 ঘন্টা মতো। এবারে হচ্ছে কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন। উত্তরাখণ্ড ট্যুরিজমের অ্যাপ থেকে চারধাম যাত্রার জন্য দর্শনের ডেটের স্লট নিতে হয়। আপনি যেদিন কেদারনাথ মন্দিরে বাবাকে দর্শন করবেন সেই ডেটের দর্শনীয় স্লট অনলাইনে বুক করে নিতে হবে, অথবা হরিদ্বার বা সোনপ্রয়াগে পৌঁছে নাম রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। কেদারনাথ যাত্রার জন্য কি কি সঙ্গে নেব? ভালো একটা শীতের জ্যাকেট, করসুলে একটা হাইনেক ইনার, রেইনকোট, ছোট 10 লিটারের একটা পিট ব্যাগ, টুপি, সানগ্লাস, হ্যান্ড গ্লাভস, ভালো একটা ট্রেক শু, কারণ এই জুতোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিছু ড্রাই ফ্রুটস, ডার্ক চকলেট বা এমনি চকলেট, ইলেকট্রল বা এনার্জি ড্রিঙ্কস, খাওয়ার একটা জলের বোতল, আর ডাক্তারদের সঙ্গে কথা বলে কিছু ওষুধ সঙ্গে নিতে হবে, যেমন ধরুন পেট খারাপ, জ্বর, গা হাত পা ব্যথা, উচ্চতাজনিত কারণে শ্বাসকষ্টের ওষুধ ইত্যাদি। ট্রেনে হরিদ্বার এসে পৌঁছানোর পরে সবার প্রথমে থাকার জায়গার ব্যবস্থা করতে হবে। আপনি যে ট্রেনেই আসুন না কেন অন্তত একটা রাত আপনাকে হরিদ্বারে কাটাতেই হবে। কেদারনাথ পৌঁছতে হলে হরিদ্বার থেকে বাসে বা গাড়িতে প্রথমে পৌঁছতে হবে সোনপ্রয়াগ। এই বাস বা গাড়ি হরিদ্বার স্টেশনের কাছ থেকেই বাস স্ট্যান্ড থেকে ছাড়ে, তাই উচিত হবে স্টেশনের কাছাকাছি কোনো হোটেল বা ধর্মশালাতে থাকা, কারণ ভোর রাত্রেবেলা আপনি যখন বাস বা গাড়ি ধরবেন অল্প কিছুটা গিয়েই আপনি বাস বা গাড়ি ধরে নিতে পারবেন। আমি যেমন সবসময় বাস স্ট্যান্ডের কাছে ভারত সেবাশ্রম সঙ্গেই থাকি। এবারে হরিদ্বারে কি দেখব? দুন এক্সপ্রেসে আসলে পুরো একটা বেলা আপনাকে হরিদ্বারে ঘোরার মতন সময় পাবেন, আর উপাসনা এক্সপ্রেসে আসলে পুরো একটা দিন আপনি হরিদ্বারে ঘুরে নিতে পারবেন। এখানে আপনি হর কি পাউড়িতে স্নান করে হরিদ্বারের আশপাশ অর্থাৎ মনসা পাহাড়, চণ্ডী পাহাড়, কনখল এইগুলো ঘুরে নিতে পারেন। সন্ধ্যের সময় হর কি পাউড়ির আরতি দেখার মতো। আর যারা বাসে সোনপ্রয়াগে যেতে চান তারা যাত্রার একদিন বা দুদিন আগে বাসের কাউন্টার থেকে টিকিট করে রাখবেন। বাসের টিকিটের মূল্য 650 টাকা মতো। আপনি বাসের টিকিট অনলাইনেও বুক করতে পারেন, সেক্ষেত্রে টিকিটের মূল্য কিছুটা বেশি পড়বে। খুব ভোরবেলাতে বেরিয়ে পড়তে হবে বাস ধরার জন্য। আপনি যত ভোরবেলা বেরোতে পারবেন ততই ভালো। আমি সাধারণত 4:30 থেকে 5টার বাস ধরে থাকি হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাওয়ার জন্য, কারণ সোনপ্রয়াগে যত তাড়াতাড়ি পৌঁছানো যাবে সোনপ্রয়াগে দেখে শুনে একটা ভালো হোটেল নেওয়া যায়। এবারে বাস ভোরের অন্ধকার থাকতে এগোতে শুরু করলো। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দূরত্ব 243 কিলোমিটার। সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা মতো। এই যাত্রাপথে প্রথমে ঋষিকেশ ছাড়িয়ে বাস হিমালয় পাহাড়ে ওঠা শুরু করবে। সেই সময় ডান দিকে পাহাড়ের নিচ দিয়ে বয়ে চলবে গঙ্গা নদী। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে 2.5 ঘন্টা বাদে 90 কিলোমিটার দূরে এসে পৌঁছে যাবেন তিলওয়ারা গ্রামে। এখানে 15 মিনিটের জন্য চা টিফিনের ব্রেক। এখানে চা টিফিন ব্রেকের পর এখান থেকে 5 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছবেন ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল দেবপ্রয়াগে। এই জায়গা থেকেই গঙ্গা নদীর গঙ্গা নামের উৎপত্তি। এই দেবপ্রয়াগে কিন্তু বাস দাঁড়াবে না, এই দেবপ্রয়াগকে দূর থেকে দেখে নিতে হবে। আর আপনি যদি গাড়ি রিজার্ভ করে আসেন তাহলে এখানে মিনিট 15-20 দাঁড়িয়ে দেবপ্রয়াগ সঙ্গমটাকে ভালো করে দেখে নিতে পারবেন। তবে দেবপ্রয়াগ খুব ভালো একটা জায়গা, এখানে একটা রাত কাটাতে পারলে দেবপ্রয়াগের সমস্ত কিছু দর্শন করা যায়। এবারে বাস দেবপ্রয়াগ ছাড়িয়ে এগিয়ে যাবে রুদ্রপ্রয়াগের দিকে। দেবপ্রয়াগ থেকে রুদ্রপ্রয়াগের দূরত্ব 65 কিলোমিটার। সময় লাগে প্রায় 2 ঘন্টা মতো। রুদ্রপ্রয়াগে বাস মিনিট 15 মতন দাঁড়াবে। এখান থেকেই কেদারনাথ আর বদ্রীনাথ যাওয়ার রাস্তা আলাদা হয়ে গেছে। যারা হরিদ্বার থেকে সরাসরি বাস পাবেন না সোনপ্রয়াগের জন্য, তারা কিন্তু যে কোনো বাস ধরে চলে আসুন এই রুদ্রপ্রয়াগে। এই রুদ্রপ্রয়াগ থেকে আপনি অনেক বাস বা শেয়ার গাড়ি পেয়ে যাবেন সোনপ্রয়াগ যাওয়ার জন্য।
তার যে কোনো একটা গাড়িতে করে চলে আসুন সোনপ্রয়াগ। রুদ্রপ্রয়াগের পরে বাস এবারে বাঁদিকে মন্দাকিনী নদীকে রেখে সোনপ্রয়াগের দিকে এগোতে থাকবে। রুদ্রপ্রয়াগ থেকে সোনপ্রয়াগের দূরত্ব 72 কিলোমিটার। সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা মতো। বাস এই পথে গুপ্তকাশী হয়ে সোনপ্রয়াগ পৌঁছবে। সোনপ্রয়াগে পৌঁছেই কিন্তু আপনাকে থাকার জন্য হোটেলে একটা ঘর নিতে হবে। সোনপ্রয়াগে সাধারণত হোটেলের ভাড়া থাকে 2 থেকে 3,000 টাকা, তবে এটা ফিক্সড নয়, এটা হচ্ছে ন্যূনতম। যত যাত্রী বাড়বে হোটেলের চার্জ কিন্তু ক্রমশ বাড়তে থাকে, সেটা অনেক টাকা পর্যন্ত হয়ে ওঠে। তবে সোনপ্রয়াগে জিএনভিএনে থাকার জন্য খুব ভালো ব্যবস্থা আছে। সেই জিএনভিএন কিন্তু আপনাকে অগ্রিম বুকিং করতে হবে। এর থেকে কম খরচে থাকতে হলে সোনপ্রয়াগ থেকে 1.5 কিলোমিটার পিছন দিকে এসে থাকতে হবে সীতাপুরে। এখানে আপনি 1000 টাকাতেও ঘর পেয়ে যেতে পারেন। আবার আপনি সোনপ্রয়াগ থেকে 5 কিলোমিটার এগিয়ে গৌরীকুণ্ডতেও থাকতে পারেন। এখানে থাকার খরচ সব থেকে বেশি। তবে কেদারনাথে হেঁটে ওঠার জন্য সবথেকে ভালো থাকার জায়গা হচ্ছে এই গৌরীকুণ্ড। আমি সাধারণত সীতাপুরেই থাকি। হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়ে পড়ি টুকটাক কিছু জিনিসপত্র কিনতে। যেমন সবার প্রথমে লাগে হচ্ছে একটা লাঠি, যেটা আমাদের কেদারনাথে পায়ে হেঁটে ওঠার জন্য খুব সাহায্য করে। সেটা ভালো করে দেখে শুনে একটা লাঠি কিনে নিতে হবে। এরপরে সঙ্গে যে ছোট ব্যাগটা রয়েছে সেই ব্যাগের মধ্যে আমার এমার্জেন্সি জিনিসগুলো, সেই ড্রাই ফ্রুটস থেকে মেডিসিন পর্যন্ত সমস্ত কিছু ওই ছোট ব্যাগের মধ্যে গুছিয়ে আমার যে মেন ব্যাগটা, সেই ব্যাগটা আমাকে হোটেলের ক্লক রুমে জমা করে রাখতে হবে। আর হোটেলে যদি ক্লক রুম না থাকে তাহলে সোনপ্রয়াগের কাছে ডান দিকে অনেকগুলো পরপর ক্লক রুম আছে, যেখানে নির্দিষ্ট পয়সার বিনিময়ে আমরা কিন্তু আমাদের বড় লাগেজটা রেখে দিতে পারি 2-3 দিনের জন্য। আপনার প্রয়োজন হলে সেরকমভাবে কিন্তু আপনার বড় লাগেজটা রেখে দিতে পারবেন। এবারে পরের দিন খুব ভোরবেলাতে তৈরি হয়ে ছোট ব্যাগটা পিঠে নিয়ে এগিয়ে চলুন কেদারনাথের পথে। সোনপ্রয়াগের রেজিস্ট্রেশন চেকিং হওয়ার পর একটু এগিয়ে গৌরীকুণ্ড পর্যন্ত যাওয়ার শেয়ার গাড়ি ধরে নিতে হবে। দূরত্ব 5 কিলোমিটার। সরকারের নির্ধারিত ভাড়া হচ্ছে 50 টাকা। গৌরীকুণ্ড জিপ স্ট্যান্ডে নেবে, জয় বাবা কেদারনাথ বলে যাত্রা শুরু করুন। জিপ স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার চড়াই পথ হেঁটে আসার পরে ডলি করে যাওয়ার ডলি বুকিংয়ের কাউন্টার পাবেন। ঠিক ওটার সামনেই এই যে স্পেসিয়াস যে জায়গাটা, অনেকগুলো দোকান রয়েছে, তার সামনেই হচ্ছে এইটা হচ্ছে আপনার ডলিতে যাওয়ার জন্য পর্চি করানোর জায়গা। এই যে এই জায়গাটা, এটা কিন্তু ঘোরার জন্য নয়, এটা ডলিতে যাওয়ার জন্য। আরও কিছুটা এগিয়ে নিচের দিকে পড়বে গৌরীকুণ্ড। এখানে গৌরীকুণ্ড থেকে মাথায় জল দিয়ে পাশে গৌরী মায়ের মন্দিরে প্রণাম জানিয়ে যাত্রা শুরু করুন। প্রথমে বেশ কয়েকটা চড়াই সিঁড়ি ভাঙতে হবে। এর পরে পড়বে ঘোড়া পর্চি করানোর জায়গা। ঘোড়াতে যেতে হলে একবারের খরচ গত বছর ছিল 2750 টাকা, এই বছর কিছুটা বাড়তে পারে। আরও একটু এগোনোর পর কেদারনাথের প্রথম প্রবেশদ্বার পড়বে। এই দ্বার থেকেই কিন্তু কেদারনাথ মন্দির পর্যন্ত যাওয়ার সমস্ত দূরত্বগুলো মাপা হয়ে থাকে। সরকারি হিসেবে আমাদেরকে হাঁটতে হবে 16 কিলোমিটার। অনেকে মনে করেন এই দূরত্ব 22 কিলোমিটার। হেঁটে যেতে সময় লাগবে 10 থেকে 12 ঘন্টা। এই যাত্রাপথ যেমন কঠিন, তেমনি এর প্রাকৃতিক সৌন্দর্য অকল্পনীয়। গত বছর আমি ডলি যাত্রার সময়, অর্থাৎ কেদারনাথের দ্বার খোলার দিনকে পৌঁছেছিলাম ডলির সাথে। সে এক আলাদা অনুভূতি, জীবনে এক স্মরণীয় দিন হয়ে আছে আমার জীবনে। হাঁটা শুরু করে প্রথম গন্তব্য হবে জঙ্গলচট্টি। গৌরীকুণ্ড থেকে এর দূরত্ব 4 কিলোমিটার। এই জঙ্গলচটিতে বেশ কিছু খাবারের দোকান আছে। এখানে চা ও অন্যান্য কিছু খাওয়ার জন্য একটু বিরতি। অল্প কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার চলতে শুরু করতে হবে। পরের গন্তব্য হচ্ছে ভীমবলি। জঙ্গলচটির থেকে ভীমবলির দূরত্ব 2 কিলোমিটার। হেঁটে ওঠাটা শারীরিক পরিশ্রমের হলেও এ পথের প্রাকৃতিক শোভা
সমস্ত ক্লান্তিকে ভুলিয়ে দেবে। কেদারনাথে হেঁটে ওঠার পুরো রাস্তাটাতেই আপনি বিভিন্ন জায়গায় কিন্তু পাশে বসার জায়গা পাবেন এবং কিছুটা দূর অন্তর অন্তর আপনি পাবেন কিন্তু টয়লেট বাথরুম। এই যে রয়েছে জল, খাওয়ার জলটাও আপনি নিয়ে নিতে পারবেন। এরকম রাস্তায় অনেক জায়গা আছে। হাঁটতে হাঁটতে চলে আসুন ভীমবলিতে। ভীমবলিতে জিএনভিএনের খুব ভালো থাকার ব্যবস্থা আছে। ভীমবলিতে প্রচুর খাবারের দোকান, কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। আর ভীমবলিতে কিন্তু থানা আছে, মেডিকেল ক্যাম্প আছে, সমস্ত ফেসিলিটিগুলো ভীমবলিতে পাওয়া যায়। এবারে হাঁটতে হাঁটতে চলে আসুন 1 কিলোমিটার দূরে রামবাড়াতে। ঠিক এই জায়গা থেকেই রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। দুটো ভাগে ভাগ হয়ে মন্দাকিনী নদীকে পার করে দুটো রাস্তা উল্টো দিকের পাহাড়ে গিয়ে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর তারপর আবার একই জায়গায় মিশেছে। আমি বলবো ডান দিকে যে প্রথম রাস্তাটা নেবে গেছে ওটা বাদ দিতে। ওই রাস্তার দূরত্ব বেশ কিছুটা বেশি। আর একটু এগিয়ে পরে এই রাস্তাটাই নিচের দিকে নেবে গেছে এবং মন্দাকিনী নদীকে পার করেছে। এই রাস্তা ধরে চলুন, সুন্দর মন্দাকিনী নদীকে দেখতে দেখতে এগিয়ে চলুন। ব্রিজ পার করে এবার প্রাণান্তকর চড়াই। এই রকম চড়াই ভেঙে 1.5 কিলোমিটার দূরে পৌঁছতে হবে ছোটা নিমচলিতে। এই ছোট নিমচলিতে মেডিকেল ক্যাম্প ও প্রচুর খাবারের দোকান পাওয়া যাবে। ছোট নিমচলিতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার চলা শুরু করতে হবে। এবারে গন্তব্য হচ্ছে 2.5 কিলোমিটার দূরে বড় নিমচলি। আবার বড় নিমচলিতে যাওয়া, আবার ওখানে কিছুক্ষণ রেস্ট নেওয়া, রেস্ট নিয়ে তারপরে আমাদেরকে আবার পরের গন্তব্য হচ্ছে 1 কিলোমিটার দূরে ছানি ক্যাম্প। এবারে ছানি ক্যাম্পে একটু বিশ্রাম, একটু চা খাওয়া। আপনাদেরকে জানিয়ে রাখি, কেদারনাথ যাত্রার সময় মূল রাস্তা দিয়েই হেঁটে যাওয়াই ভালো। শর্টকাট করে যেতে গেলে শরীরের কষ্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং এই পথ কিন্তু ঝুঁকিপূর্ণ। এরপরে ছানি ক্যাম্প থেকে বেরিয়ে 2 কিলোমিটার দূরে পৌঁছে যান রুদ্র পয়েন্টে, অথবা 2.5 কিলোমিটার দূরে পৌঁছে যান কেদারনাথের বেস ক্যাম্পে। যারা ঘোড়া করে আসবেন তাদেরকে এই জায়গাতেই ঘোড়া নামিয়ে দেবে। এখান থেকে রাস্তা খুব একটা চড়াই না থাকায় সামনে এগোতে কোনো অসুবিধা হয় না। বেস ক্যাম্প থেকে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে রয়েছে কেদারনাথ মন্দির। এরপরে আপনারা আপনাদের মতন করে রাত্রে থাকার যে ব্যবস্থা রয়েছে সেই জায়গাতে পৌঁছে যান। আমি সাধারণত জিএনভিএনের নন্দী কমপ্লেক্সের ডরমিটরিতে থাকি। এই বছরের ভাড়া প্রতিদিন 1000 টাকা করে। এর মধ্যে রাতে খাবারের চার্জও ধরা থাকে। তবে জিএনভিএনের এই টেন্ট বা ডরমিটরি আপনাকে অগ্রিম বুকিং করে তারপরে আসতে হবে। এখানে আসলে কিন্তু সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না। যারা মন্দিরের কাছে থাকতে চান তারা একটু বেশি টাকা খরচ করে থাকতে পারেন। এখানে প্রতিদিনের ঘর ভাড়া 4000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। এবারে আসি যারা হেলিকপ্টারে যাবেন। কেদারনাথের জন্য 3 জায়গা থেকে হেলিকপ্টার ছাড়া হয়। প্রথমটা হচ্ছে গুপ্তকাশী, তারপরে ফাটা আর শীর্ষে। 2024 সালের হেলিকপ্টারের ভাড়া গুপ্তকাশী থেকে 8,127 টাকা, ফাটা থেকে ভাড়া পড়বে 5,775 টাকা, আর শীর্ষি থেকে ভাড়া পড়বে 5,773 টাকা। এর সঙ্গে 300 টাকা কনভেনিয়েন্স ফি এবং 18% জিএসটি অ্যাড হবে। এবারে আসি খরচের কথায়। আমি সব থেকে কম খরচটা আপনাদেরকে দেখাবো। এবার যে যত বেশি খরচ করতে পারবেন সে ততটা ভালোভাবে পৌঁছতে পারবেন, তত ভালোভাবে থাকতে পারবেন। কিন্তু আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সব থেকে কম খরচ। আমি 2 জন মানুষের একসঙ্গে খরচের একটা হিসেব দিলাম। ট্রেন ভাড়া 665 করে, 2 জনের 1330 টাকা। যাওয়ার সময় ট্রেনে খাওয়া খরচ 500 টাকা করে মাথাপিছু, 2 জনের 1000 টাকা। এর মধ্যে একটা লাঞ্চ, একটা ডিনার, পানীয় জল, চা, ব্রেকফাস্ট এবং হালকা একটু টিফিন। এবার হরিদ্বারে থাকার হোটেল। হরিদ্বারে 2টো রাত্রি থাকতে গেলে প্রতিদিন 700 টাকা করে হলে 2 দিনের জন্য 1400 টাকা। হরিদ্বারে খাওয়া মাথাপিছু 400 টাকা করে, 2 জনের জন্য 800 টাকা। হরিদ্বার দর্শন করার জন্য অটো ভাড়া 500 টাকা। এবারে হরিদ্বার থেকে সোনপ্রয়াগের বাস ভাড়া 650 টাকা করে, 2 জনের
1300 টাকা। সোনপ্রয়াগে থাকা একদিনের হোটেল দুজনের জন্য 2000 টাকা। কেদারনাথে হেঁটে ওঠার সময় দুজনের খাওয়া খরচ এবং পানীয় জলের খরচ 1000 টাকা। কেদারনাথে থাকা জিএনভিএনের টেন্টে দুজনের জন্য 2000 টাকা। তাহলে কেদারনাথ মন্দির পর্যন্ত যেতে খরচ হবে 11,330 টাকা। এবারে ফেরার সময়ের খরচ। যেদিনকে আমরা কেদারনাথ থেকে হেঁটে নামব সেদিনকের খাওয়া খরচ 1000 টাকা দুজনের। সোনপ্রয়াগে একটা রাত্রি থাকার জন্য হোটেল ভাড়া হচ্ছে 2000 টাকা। বাস ভাড়া হরিদ্বার পর্যন্ত দুজনের 1300 টাকা। বাসে আসার দিনকের খাওয়া খরচ দুজনের 800 টাকা। রাতে ফেরার ট্রেনের টিকিটের খরচ দুজনের জন্য 1330 টাকা। ফেরার সময় ট্রেনে খাওয়া খরচ দুজনের জন্য 1000 টাকা। তাহলে ফেরার সময় টোটাল খরচ 7430 টাকা। তাহলে কেদারনাথ যাত্রার জন্য টোটাল খরচ হচ্ছে 11,330 টাকা প্লাস 7430 টাকা, অর্থাৎ 18,760 টাকা। এই খরচটা দুজনের, শুধুমাত্র কেদারনাথ যাত্রার জন্য। একা গেলে কিন্তু খরচটা আরেকটু বাড়বে, আর এর সঙ্গে যদি বদ্রীনাথ যাওয়া হয় তাহলে খরচটা আরও অনেকটাই বেড়ে যাবে। আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আজকের এই ভিডিওটা তৈরি করলাম কেদারনাথ যাত্রাপথের যতটুকু আমার অভিজ্ঞতা সেটা নিয়ে। যদি এই ভিডিও দেখে আপনাদের কোনো রকম উপকার হয় তাহলে আমার পরিশ্রমটা সার্থক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।